প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভিটেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের আজকে থেকে শুরু হতে যাওয়া আমাদের অনলাইন প্রোগ্রামে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটির কিছু জিনিস। এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের যে কিছু সাজেস্টিভ ক্লাস, ওভারঅল একটা সাজেস্টিভ ক্লাস ইনশাল্লাহ তোমাদেরকে উপহার দিব। তো সবাই যারা তোমরা ক্লাসে জয়েন করেছো তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের প্যাটার্ন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে, তারপর আমি আমার মূল সাবজেক্টে চলে আসব। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল 5টা সাবজেক্ট থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন হবে ঢাকা ইউনিভার্সিটি বিবিএতে। তাহলে ডিইউ বিবিএ আমাদের টোটাল ইংলিশ, বাংলা, এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অথবা যাদের মার্কেটিং আছে তাদের মার্কেটিং, এরপর হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এখানে আমাদের একটা হচ্ছে এমসিকিউর পোর্শন এবং একটা হচ্ছে রিটেন পোর্শন। আমাদের এখানে ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, এখান থেকে প্রত্যেকটা থেকে আমাদের 12টা করে এমসিকিউ আসবে। আর রিটেনের মধ্যে হচ্ছে আমাদের যদিও বা যেখানে আমরা ট্রান্সলেশন ধরি বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা, যদি আমরা এটাকে যদি ইংলিশের আন্ডারে যদি নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে 12, বাংলা হচ্ছে 4, এরপর হচ্ছে 8, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 8। তো এখানে আমাদের যেটা আমাদের এমসিকিউ সেটা প্রত্যেকটা মান হচ্ছে 1 করে। তাহলে যেটা আমাদের প্রত্যেকটা মান যেটা 1, তাহলে টোটাল এখানে 5, 12, 60। সো এখানে হচ্ছে 60 নাম্বার। দেন এখানে যোগ করলে হয় 40 নাম্বার, তাহলে হচ্ছে আমাদের 100। আর আমাদের যেটা জিপিএ, সে জিপিএর জন্য হচ্ছে 20। তাহলে কীরকম দাঁড়াইলো? সেটা হচ্ছে আমাদের এমসিকিউ হচ্ছে 60 নাম্বার, তারপর আমাদের রিটেন যেটা সে রিটেন হচ্ছে আমাদের 40 নাম্বার, আর যেটা আমাদের জিপিএ মার্কস যেটা সে জিপিএ মার্কস হচ্ছে আমাদের 20 নাম্বারটা। টোটাল আমাদের যেটা রেজাল্ট শিট তৈরি হবে সেই রেজাল্ট শিটটা তৈরি হবে 120-এর মধ্যে। ওকে, আচ্ছা। এখানে যেটা জিপিএ সে জিপিএ আমার টোটাল জিপিএকে 2 দিয়ে ভাগ দেওয়া হবে। তার মানে যদি তোমার দেখা যায় কি 2টাতে A+ আছে, তার 2টাতে A+ মানে 10, তার 10কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 20। তা আমরা ধরে নিলাম তোমার একটাতে আছে 5, আরটা আছে 4.5, তাহলে তোমার এটা যোগ করলে হবে 9.5। সেই 9.5কে 2 দিয়ে গুণ দিলে আমাদের কত হয়? 19। সো 20-এর মধ্যে তুমি কত পাচ্ছ? 19 পাচ্ছ। আচ্ছা, এবার আমরা এখানে ব্যাক করি। সেটা হচ্ছে আমাদের টোটাল এমসিকিউ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 12টা করে, আর আমাদের রিটেন ঠিক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম। এখানে যেটা আমাদের অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স, মার্কেটিং এবং বোম, এই রিটেন নিয়ে আমি একটু ফার্স্টে ডিসকাস করি। সেটা হচ্ছে এরকম যে আমাদের যেটা অ্যাকাউন্টিংয়ের মূলত যেটা রিটেন যেটা পার্ট এবং এমসিকিউ যেটা পার্ট, মূলত এটা কনসেপ্ট একইভাবে প্রশ্নটা হয়। ফর এক্সাম্পল, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় লুকা প্যাসোলি কোন দেশের অধিবাসী ছিলেন, সো আমাকে অপশন দেওয়া হবে আমেরিকা, ইতালি, যুক্তরাজ্য, এভাবে আমাদেরকে অপশন দেওয়া হবে।
ওকে, এভাবে আমাদেরকে অপশন দেওয়া হবে, তা আমাদেরকে একটা বেছে নিতে হবে, সেটা কি ইতালি আমাদেরকে বেছে নিতে হবে। রিটেনের ক্ষেত্রে আমাকে কি বলবে? রিটেনের ক্ষেত্রে আমাকে বলবে লুকা পেসোলির জন্মস্থান কোন দেশ ছিল, সো আমাকে বলতে হবে কি ইতালি। সো বিষয়টা হচ্ছে এভাবে। অথবা আমাদেরকে একটা ম্যাথ দেওয়া হয়েছে, ম্যাথের মধ্যে আমাদেরকে অপশন দিবে 10,000, 20,000, 30,000, 40,000 এরকম অপশন দেওয়া হবে। আর রিটেনের মধ্যে কি হবে? রিটেনের মধ্যে আমাকে প্রশ্নটা দিয়ে আমাকে আনসারটা করে সে 10,000 টাকা যদি উত্তর হয় 10,000 টাকা উত্তরটা লিখতে হবে। তার মানে আমরা যখন অ্যাকাউন্টিং পার্টে যাব, অ্যাকাউন্টিং পার্ট সেখানে হচ্ছে রিটেন এবং এমসিকিউ আমাদের সেম ধাঁচের প্রশ্ন হয়। ঠিক ততটুকু ফিনান্সে এবং মার্কেটিংয়ে যখন যাব এবং বোমে যখন যাব সেমভাবে আমাদের প্রশ্ন করা হয়। তবে আমরা লাস্ট বছরের প্রশ্ন থেকে যেটা আমরা বুঝতে পেরেছি, বোম মানে হচ্ছে বিজনেস অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট। তাহলে সে বিজনেস অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্টে গিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের এখানে 2 টাইপের প্রশ্ন করা হয়। 2 টাইপের প্রশ্নটা কিরূপ করে করা হচ্ছে, যেমন আমাদের প্রশ্নগুলো এভাবে হতে পারে যে একটা হতে পারে এরকম যে দেখা যাচ্ছে উৎপাদনের বাহন বলা হয় কাকে? উৎপাদনের বাহন বলা হয় কোনটিকে? উৎপাদনের বাহন বলা হয় কোনটিকে? ওকে, তাহলে উৎপাদনের বাহন বলা হয় কোনটিকে? আমি একদম শর্ট একটা উত্তর দিব। তাহলে আমি যদি শর্ট একটা উত্তর দিই, হ্যাঁ, আমি যদি শর্ট একটা উত্তর দিই যে আমার উত্তরটা কি হবে? আমার উত্তরটা হবে শিল্প। তাহলে উৎপাদনের বাহন কাকে বলা হয়? শিল্পকে বলা হয়। এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অ্যান্সার। কিন্তু 2019 সাল এবং 2024 সাল এখানে দেখা যাচ্ছে আমাদের আরেকটা ডেসক্রিপটিভ একটা প্রশ্ন দেওয়া হচ্ছে। ডেসক্রিপটিভ প্রশ্ন মানে যে আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে কি, ধরো যে মার্জার কাকে বলে? মার্জার কাকে বলে? তাহলে মার্জার কাকে বলে এই প্রশ্ন যদি করা হয়, এটা তো আমি আর ওয়ান ওয়ার্ডে আনসার দিতে পারবো না। তাহলে এটা আমাকে কী করতে হবে? ডিটেলসে লিখতে হবে যে 2 বা ততোধিক ব্যবসা যখন একসাথে মিলে যখন ব্যবসা করে তখন সেটাকে আমরা কি বলবো? মার্জার বলবো। সো আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি বিজনেস অর্গানাইজেশনের ম্যানেজমেন্টে দেখা যাচ্ছে যে ওয়ান ওয়ার্ড উত্তরও চাচ্ছে আমাদেরকে, আবার ডেসক্রিপটিভ উত্তর চাচ্ছে। তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, সেটা অ্যাকাউন্টিংও হতে পারে, সেটা ফাইন্যান্সও হতে পারে, সেটা মার্কেটিংও হতে পারে, সেভাবে প্রস্তুত থাকতে হবে। সাধারণত আমরা দেখেছি 2020, 21, 22, 23 এই বছরগুলোতে ডেসক্রিপটিভ কোনো প্রশ্ন করে নাই। ওকে, ডেসক্রিপটিভ কোনো প্রশ্ন করে নাই। আমাদেরকে কীভাবে প্রশ্ন করেছিল? আমাদেরকে প্রশ্ন করেছিল ওয়ান ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছিল, ঠিক স্টাইলে প্রশ্ন করেছিল। কিন্তু লাস্ট বছরে বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট মানে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা 2 টাইপের প্রশ্ন করেছে। আচ্ছা, এবার আমরা এরপরে যাই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানের মধ্যে সেম ফিনান্স যখন যাবা দেখা যাচ্ছে ফাইন্যান্সের মধ্যে এখানের 50-50 করে প্রশ্ন হয়। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে 50-50 রেশিওতে প্রশ্ন হয়। বেশিরভাগই লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সের যখন টোটাল 12টা কোয়েশ্চেন হয়, এই 12টা কোয়েশ্চেনের মধ্যে 6টা প্রশ্ন দেয় ফিনান্স থেকে, 6টা প্রশ্ন দেয় কি থেকে? 6টা প্রশ্ন দেয় ব্যাংকিং এবং বিমা থেকে। আবার অনেক সময় সেটা 60-40 রেশিও হতে পারে, 60-40 রেশিও হতে পারে। দেখা যাচ্ছে 7টা প্রশ্ন দিয়েছে ফাইন্যান্স থেকে, 5টা প্রশ্ন দিয়েছে ব্যাংকিং এবং বিমা থেকে। আচ্ছা, আবার যখন আমরা এখানে যাব, এখানেও সেম 50-50 দেখা যাচ্ছে 4টা প্রশ্ন ফাইন্যান্স থেকে দিয়েছে, আবার 4টা প্রশ্ন ব্যাংকিং এবং বিমা থেকে দিয়েছে। তবে সেটা এভাবেও হইতে পারে 5টা প্রশ্ন দিয়েছে ব্যাংকিং থেকে, 3টা প্রশ্ন ফাইন্যান্স থেকে, অথবা 5টা প্রশ্ন ফাইন্যান্স থেকে, 3টা প্রশ্ন ব্যাংকিং ও বিমা থেকে, এভাবে করে ব্যালেন্স করে দেওয়া হয়। তবে আমরা লাস্ট কয়েক বছর প্রশ্নগুলো দেখে দেখলাম সেটা হচ্ছে 50-50 রেশিওতে দেওয়া হয়। যাই হোক, আচ্ছা, এখন বাকি থাকলো বাংলা। তো বাংলার মধ্যে আমাদের 12টা প্রশ্ন, এগুলো তোমাদের বাংলা টিচার ডিটেলসে বলবে। এগুলো আমি শুধু শুধু বলাটা আমার উচিত হবে না। বাংলা টিচার যখন তোমার ক্লাস নেবে এগুলো ডিটেলসে বলবে। আর এখানে 4 নাম্বার যেটা হচ্ছে মূলত হচ্ছে শুদ্ধ অশুদ্ধি, যেটা তুমি ইন্টারে করেছো, বাক্যকে শুদ্ধ অশুদ্ধি যেটা সেটা বোঝাচ্ছে। আর ইংলিশের ক্ষেত্রে 12 নাম্বার যেটা এমসিকিউ, সেগুলোর টোটাল ডিটেলসটা টিচারে বলবে, রিটার্নটাও ডিটেলসে টিচারে বলবে। আমি যত 3টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কারেকশন, একটা হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, আর হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। তো যেটা শুদ্ধ অশুদ্ধি সরি কারেকশন, সেন্টেন্স কারেকশন সেটা হচ্ছে 4, যেটা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন সেটা হচ্ছে 4, আর যেটা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন সেটা হচ্ছে 4। ওকে, তো মোটামুটি আমি একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করলাম ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে।
আচ্ছা, এরপরে আমরা তাহলে আমরা আমাদের মূল পড়ায় চলে আসি। আর আমি একটা কাজ করব তোমাদের, সেটা হচ্ছে আমি তোমাদের ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রত্যেকটা ভার্সিটির গ্রেড পয়েন্ট কত লাগে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, নেগেটিভ মার্কিং সিস্টেমটা কেমন, এটা প্রত্যেকটা ভার্সিটি একটা ছোট 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 ক্লিপ করে আমি 6-7টা ক্লিপ ইনশাল্লাহ আমি তোমাদেরকে দিয়ে দিব। কারণ জানতে হবে জিনিসগুলো, যে আমার কীভাবে পরীক্ষা দিব, আমি কোন সাবজেক্টে পরীক্ষা দিব, কত গ্রেড পয়েন্ট লাগবে, ডিটেলসে তোমাদেরকে এখন থেকে জানতে হবে। আমি ইনশাল্লাহ হয়তো 2-3 দিনের মধ্যে তোমাদেরকে এটা আমি সুন্দর করে রেকর্ড করে আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, টোটাল সিস্টেম সম্পর্কে তোমাদেরকে দিয়ে দিব। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন আমাদের মূল পড়ায় চলে আসি। হিসাব বিজ্ঞান। ওকে, তোমাদেরকে দিয়ে দিব। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওকে, ডিউ কি তোমাদের কয়েকটা প্রশ্ন উত্তর দেখি আমি। ডিউ কি শর্ট সিলেবাসে ফলো করে? না, ভার্সিটিতে শর্ট সিলেবাস বলে কোনো কথা নাই। শর্ট সিলেবাস ফলো করে না, ফুল সিলেবাসের উপর পরীক্ষা হয়। ফুল সিলেবাসের উপর পরীক্ষা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে সিইউতে কি রিটেন আসে? না, সিইউতে রিটেন আসে না। রিটেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে আসে, আর কোনো ভার্সিটিতে রিটেনটা আসে না। তবে লাস্ট ইয়ার আমরা যেটা দেখেছিলাম, ঢাকা ইউনিভার্সিটি একটা প্ল্যান করেছে, সাধারণত তোমরা তো একসাথে এবারে এমসিকিউ রিটেন দিয়ে দিয়েছো। লাস্ট ইয়ার আমরা যদিও জেনেছিলাম ঢাকা ইউনিভার্সিটি প্ল্যান করেছিল কি, যে এমসিকিউ পরীক্ষাটা বিভাগীয় শহরে নিবে, অর্থাৎ রাজশাহী, চট্টগ্রাম, যেখানে যেখানে নিতে হয় সেখানে সেখানে এমসিকিউ পরীক্ষাটা নিবে। এমসিকিউ পরীক্ষা ধরো 30,000 পরীক্ষা দিয়েছে, 30,000 পরীক্ষার্থীদের মধ্যে ওরা কী করবে, 3,000 পরীক্ষার্থী আলাদা করবে বা 4,000 পরীক্ষার্থী আলাদা করবে। ওই 3,000-4,000 পরীক্ষার্থীদের বিসিএসের মতো করে ঢাকাতে নিয়ে ওরা রিটেন পরীক্ষাটা নিবে, ভাইবা নিবে। টোটাল বিসিএসের যেভাবে সিস্টেম সেভাবে করার চেষ্টা করতেছে, ওটার জন্য রেডি থাকতে হবে। ওকে, অনেকটা জাস্ট লাইক মিনি বিসিএস এর মতো আর কি। হ্যাঁ, ওটার জন্য রেডি থাকতে হবে। ওকে 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 ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? আমি তোমাদের প্রশ্নে আনসার দিব, আগে আমরা একটু ক্লাসটা করে ফেলি, তারপর আমি তোমাদেরকে টোটাল প্রশ্নে ইনশাল্লাহ আনসারগুলো দিব। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি। ঠিক আছে, শুরু করতে যাচ্ছি। আজকে থেকে আমাদের যেটা অনলাইন ক্লাস শুরু হচ্ছে, সেটার প্রথম সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আমরা যারা আমাদের অনলাইন ব্যাচ যারা আছে, যারা অলরেডি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে, তাদের জন্য তাদের সাথে আবার যারা ভর্তি হতে চাচ্ছে, যারা যাচাই ক্লাস করতে চাচ্ছে, মূলত তাদের জন্য এই আয়োজন। সেজন্য আমরা দুটাকে কম্বাইন করে, যারা ভর্তি হয়েছে এবং যারা ভর্তি হতে ইচ্ছুক, আমরা সবাইকে কম্বাইন করে আমরা আমাদের এই ভিটেস পেজে আমরা ক্লাসগুলো নিচ্ছি। তো আমরা আগামী 15 দিন আমরা কিন্তু এখানে ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা জারি রাখবো। সো আমরা গ্রাজুয়ালি সবগুলা ক্লাস হবে, ইংলিশ, বাংলা, প্রত্যেকটা ক্লাস হবে। ওকে, এবং প্রত্যেকটা সাবজেক্টের টিচাররা তোমাদেরকে টোটাল একটা ডিরেকশন দিবে, প্রত্যেকটা সাবজেক্টে টোটাল একটা ডিরেকশন দিয়ে দিবে। আসলে কোনো কিছু পড়ার আগে আমি কীভাবে পড়বো, কোন জায়গাটা বেশি পড়বো, মোর ইম্পর্টেন্ট কোনগুলো, লেস ইম্পর্টেন্ট কোনগুলো, এগুলো আমাদেরকে জানা থাকা দরকার। সো পড়ার আগে একটা গাইডলাইন যেটা দিতে হয়, সেই গাইডলাইনটা আমরা দিব। এরপর আমরা কিছু লেকচার যেগুলো, সেই কিছু লেকচার এখন ইনশাল্লাহ আমরা পাবলিকলি নিব। এরপর আগামী 15 দিন বাদে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে আমাদের ক্লাসগুলো নিব। তো এই 15 দিন সবার জন্য ক্লাসগুলো উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ। তোমরা সবাই ক্লাসগুলোতে জয়েন করবা এবং আশা করি ক্লাসগুলো করে তোমরা বেনিফিটেড হবা। আচ্ছা, সো আমরা শুরু করছি অ্যাকাউন্টিং দিয়ে। অ্যাকাউন্টিং এটার
ইংরেজিটা কি? অ্যাকাউন্টিং এটার ইংরেজি হচ্ছে হিসাব বিজ্ঞান, এটার ইংরেজি হচ্ছে অ্যাকাউন্টিং। এই যে অ্যাকাউন্টিং, এটার জনককে, এটার জনক হচ্ছে লুকা প্যাসিওলি। সে লুকা প্যাসিওলির পুরো নামটা কি? ফ্রা লুকা বার্টিলেমিও ডি প্যাসিওলি। ফ্রা লুকা বার্টিলেমিও ডি প্যাসিওলি। লুকা প্যাসিওলি কত সালে জন্মগ্রহণ করেন? আমাকে একটু দ্রুত আনসার দাও। লুকা প্যাসিওলি কত সালে জন্মগ্রহণ করেন? লুকা প্যাসিওলি কত সালে জন্মগ্রহণ করেন? আমাকে একটু আনসার দাও তো। লুকা প্যাসিওলি কত সালে জন্মগ্রহণ করেন? মেহেরুন্নেসা জিয়াউর রহমান, জুলি, ওয়াকিয়া, সুমাইয়া, দায়েমুল্লাহ, শাহরিন, অর্ণব, নুসরাত জাহান নিশাত, মিতা দেবনাথ, তন্ময়, সবাই সঠিক উত্তর দিয়েছ। অথনু, সবাই সঠিক উত্তর দিয়েছ। আর আরেকজন বলছে 1945 সালে। না বন্যা দে, 1945 সালে হবে না, কারণ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। সো 1945 সালে, হ্যাঁ, এটা হবে না, এটা 1445 হবে। আচ্ছা, যাই হোক, আরেকজন 1494 বলেছে হিসাম। হ্যাঁ, এটা অনেকে 1494 বলে, আসলে 1494 সালে কি লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করছে? না। 1494 সালে যদি লুকা প্যাসিওলি যদি জন্মগ্রহণ করে, তাহলে কীরকম দাঁড়াচ্ছে? 1494 সালে কিন্তু ডেবিট ক্রেডিটের ফর্মুলাটাই আসছিল, লুকা প্যাসিওলি দিয়েছিল। তাহলে যেদিন সে জন্মগ্রহণ করছে, সেদিন সে ওয়াও ওয়াও না করে সে কি করেছে? সে বলেছে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এরকমই বুঝাবে। সো 1494 সালে লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করে নাই। লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করেছিল 1445 সালে। আর উনি দুতরফা দাখিলা পদ্ধতি দিয়েছিল কখন? 1494 সালে। আচ্ছা, এরপরে হচ্ছে লুকা প্যাসিওলি যে বইতে দুতরফা দাখিলা পদ্ধতি মেনশন করেছিল, সেই বইয়ের নামটা কি? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট অ্যাট প্রপোর্শনালিটা। এই বইতে উনি যেটা ডাবল এন্ট্রি সিস্টেম, যেটা সে ডাবল এন্ট্রি সিস্টেমটা উনি কি করেছেন? উনি সেটা মেনশন করেছেন সেখানে। আচ্ছা, যদি বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতির আদিভূমি কোন জায়গা, এটা প্রশ্ন আসছিল, ঢাকা ইউনিভার্সিটি সহ নন ইউনিভার্সিটির প্রশ্ন আসছিল, তাহলে এটা আনসার কি হবে? এটা আনসার হবে ইতালিতে। ওকে, আর কোন নগরীতে? ইতালির রোমের ভেনিস নগরীতে। এরপরে একটা প্রশ্ন আসছিল, লুকা প্যাসিওলি পেশায় কি ছিলেন? লুকা প্যাসিওলি কি ছিলেন? আমাকে একটা আনসার দাও তো। লুকা প্যাসিওলি কি ছিলেন? লুকা প্যাসিওলি কি ছিলেন? উনি পেশায় কি ছিলেন? আচ্ছা, লুকা প্যাসিওলি উনি কি ছিলেন? হ্যাঁ, মেহেরুন্নেসা, মুসিফুর রহমান, অথনুধর, তসনিয়া, সবাই সঠিক উত্তর দিয়েছ। আফিফা, এটা হচ্ছে কি? গণিতবিদ ছিলেন। হ্যাঁ, দুই একজন বলেছ দার্শনিক ছিলেন। ঠিক আছে, দার্শনিক ছিলেন, ওকে, নো প্রবলেম। আসলে অ্যাকচুয়ালি এখানে ধর্মযাজকও বলেছে অনেকে, কিন্তু আসলে মেন কথা হচ্ছে এখানে উনি আসলে প্রধানত ছিলেন ম্যাথমেটিশিয়ান। উনি প্রধানত উনি ছিলেন ম্যাথমেটিশিয়ান। এরপর এবার উনি
ধর্মযাজক ছিলেন, দার্শনিক ছিলেন, সেটা হচ্ছে পরের পরিচয়, কিন্তু মেনলি উনি ছিলেন ম্যাথামেটিশিয়ান। এই জন্য লুকা প্যাসিওলির মেইন পেশা যেটা ধরতে হবে সেটা হচ্ছে উনি ছিলেন গণিত শাস্ত্রবিদ। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা ভেরি গুড, হ্যাঁ ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এরপর হচ্ছে তোমার আমরা তিনটা জিনিস দেখব এখানে। একটা হচ্ছে যদি বলা হয় হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ইনপুট কি যেটাকে আমরা কাঁচামাল বলি, আরটা হচ্ছে হিসাব বিজ্ঞানের আউটপুট কি। ওকে, তো হিসাব বিজ্ঞান এখানে মূল ভিত্তি কোনটা? হিসাব বিজ্ঞান এখানে মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আর হিসাব বিজ্ঞানের ইনপুট কি? হিসাব বিজ্ঞানের ইনপুট বলা হয় লেনদেনকে। আর হিসাব বিজ্ঞানের আউটপুট কোনটা? হিসাব বিজ্ঞানের আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। হিসাব বিজ্ঞানের আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। তাহলে একটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে যেটা মূল ভিত্তি বা যেটাকে ফাউন্ডেশন বলা হয়। তবে কয়েকটা কোয়েশ্চেন দেখা যাচ্ছে মূল ভিত্তি হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতি ছিল না। যদি অপশনের মধ্যে দুতরফা দাখিলা পদ্ধতি যদি না থাকে তখন অপশনের মধ্যে লেনদেনটাকে আমাদেরকে আনসার দিতে হবে। আচ্ছা, এরপর ইনপুট হচ্ছে লেনদেন এবং আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। তো মোটামুটি আমরা অ্যাকাউন্টিংয়ে বেসিক কিছু জিনিস জানলাম, আরও কয়েকটা জিনিস জানি আমরা। সেটা হচ্ছে একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, আরটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, আরটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। তো এই জায়গার মধ্যে যদি বলা হয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটা, তাহলে আমাদেরকে আনসার দিতে হবে তথ্য সরবরাহ করা। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটা? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। আর হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কোনটা? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। ওকে, তাহলে এই দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, আর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। ওকে, এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট জানবো, অ্যাকাউন্টিংয়ের একটা মৌলিক বিষয় জানবো, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় সেটা আমরা এটা দেখি। একটা হচ্ছে হিসাব বিজ্ঞান, আরটা হচ্ছে হিসাব রক্ষণ, এটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? তো যেটা আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়া থাকে, সে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় অ্যাট ফার্স্ট যে লেনদেনগুলো থাকে সে লেনদেনগুলোকে চিহ্নিত করতে হয়। তাহলে প্রথমে লেনদেনগুলোকে কি করতে হয়? চিহ্নিত করতে হয়। এরপর লেনদেনগুলোকে বিশ্লেষণ করতে হয়। তারপর লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে হয়। এরপর হচ্ছে লেনদেনগুলোকে আমাদেরকে শ্রেণীবিন্যাস করতে হয়। এরপর হচ্ছে লাস্ট ওয়ান যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে তথ্য সরবরাহ করতে হয়। ওকে, এখানে একটা জিনিস হচ্ছে যেটা আমাদের লিপিবদ্ধ, সে লিপিবদ্ধকরণের অপর নাম হচ্ছে জাবেদা। যেটা আমাদের শ্রেণীবিন্যাস, সে শ্রেণীবিন্যাসের অপর নাম হচ্ছে খতিয়ান। ঠিক আছে, আর যেটা তথ্য সরবরাহ, আমরা কিসের মাধ্যমে তথ্য সরবরাহ করব? আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে তথ্য সরবরাহ করব। আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে তথ্য সরবরাহ করব। এই টোটাল 5টা কাজের কম্বিনেশনকে বলা হয় হিসাব বিজ্ঞান। আর মাঝখান যেটার ইংরেজি হচ্ছে অ্যাকাউন্টিং। আর যেটা আমাদের মাঝখানের স্টেপ, যেটা আমাদের মাঝখানের স্টেপ, এই 3টে স্টেপকে বলা হয় হিসাব রক্ষণ, যেটা ইংরেজি হচ্ছে বুককিপিং। তাহলে এখন যদি প্রশ্ন হয় হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, তাহলে আমাদের বলবো লেনদেন চিহ্নিতকরণ। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? তথ্য সরবরাহ। হিসাব রক্ষণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? লেনদেন বিশ্লেষণ। আর হিসাব রক্ষণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? কি করা? শ্রেণীবিন্যাস করা। তার মানে আমরা বলতে পারি যে হিসাব রক্ষণ হচ্ছে টোটাল হিসাব বিজ্ঞানের একটি অংশ।
ওকে, আচ্ছা ওকে। এরপরে আমরা দেখি আচ্ছা তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পড়বো, আমরা সবাই একটু বোর্ডে খেয়াল করি। আমরা তিনটা জিনিস এখানে আমরা এনেছি, একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা হচ্ছে ডেবিট নোট, আর হচ্ছে ডেবিট মেমো। এরপর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার, একটা হচ্ছে ক্রেডিট নোট, আরটা হচ্ছে ক্রেডিট মেমো। খুবই কনফিউশন আইটেম না? মানে মনে হচ্ছে গুলিয়ে যাবে, এমন মনে হচ্ছে একই জিনিস, বাট জিনিসগুলো একই না, জিনিসগুলো ভিন্নতা আছে। সো আমরা জিনিসগুলো এখন জানবো। প্রথমে আমরা একটা একটা করে জানি। প্রথমে এখানে বলা হচ্ছে ডেবিট ভাউচার কি এবং ক্রেডিট ভাউচার কি, আমরা একটা একটা করে জানি। প্রথমে হচ্ছে ডেবিট ভাউচার কি এবং ক্রেডিট ভাউচার কি। এটা হচ্ছে ডেবিট ভাউচার, এরপর হচ্ছে ক্রেডিট ভাউচার। এটা কি? এটা হচ্ছে নগদ আদান প্রদানের সময় যে ডকুমেন্টটা ইউজ করা হয় সে ডকুমেন্টকে বলা হয় ভাউচার। নগদ আদান প্রদানের সময় যে ডকুমেন্টটা ইউজ করা হয় সে ডকুমেন্টকে আমরা বলবো ভাউচার। তো সে ভাউচারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেবিট ভাউচার, আরটা হচ্ছে ক্রেডিট ভাউচার। সো এখানে মাথা রাখতে হবে সেটা হচ্ছে নগদ প্রদানের জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ডেবিট ভাউচার, ডেবিট ভাউচার। আর নগদ প্রাপ্তির জন্য যেটা ইউজ করা হয় সেটাকে আমরা বলবো ক্রেডিট ভাউচার। তাহলে নগদ প্রদানের জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ডেবিট ভাউচার, আর নগদ প্রাপ্তির জন্য যেটা ইউজ করা হয় সেটাকে আমরা বলবো ক্রেডিট ভাউচার। আচ্ছা, যে দেখা যাচ্ছে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখন একটা মানুষ আমাকে কি করেছে, আমার একটা ফ্যান ছিল, ফ্যানটা সে ঠিক করে দিয়েছে এবং সে আমাকে বলছে যে স্যার আমি আপনার ফ্যানটা ঠিক করে দিয়েছি, আমি আপনার কাছে 500 টাকা নিব। সো 500 টাকা যেটা নিবে আমি কি করলাম, আমি একটা কাগজ লিখে, একটা কাগজে করে আমি 500 টাকা লিখে ওনার হাতে দিলাম, উনি আমার অফিসে দেখিয়েছে। ওকে, তাহলে আমি এই টাকার মাধ্যমে আমি এই কাগজের মাধ্যমে ওনাকে টাকাটা দিচ্ছি। সো এটা আমার জন্য কি হবে, ডেবিট ভাউচার। ওকে, আচ্ছা, এরপরে আমরা এই জায়গার মধ্যে আসি, একটা হচ্ছে ডেবিট নোট, আরটা হচ্ছে ক্রেডিট নোট। তাহলে আমরা এখানে একটু জানি, একটা হচ্ছে আমাদের জন্য ডেবিট নোট, আরটা হচ্ছে আমাদের জন্য ক্রেডিট নোট। আর ডেবিট নোট কি এবং ক্রেডিট নোটটা কি, ডেবিট নোট কি ক্রেডিট নোট কি সেটা আমরা বুঝতে চেষ্টা করি। এই যে ডেবিট নোট বলা হচ্ছে, এই ডেবিট নোটের যেটা আমাদের ডেবিট নোট, সে ডেবিট নোটের বাংলাগুলা কি? তাহলে সে ডেবিট নোট বলা হচ্ছে, তাহলে সে ডেবিট নোটের বাংলা হচ্ছে দেনা চিঠা, সেটাকে আবার লিপিও বলে, সেটাকে বলে দেনা লিপি, দেনা লিপি। আর যেটা আমাদের ক্রেডিট নোট, সে ক্রেডিট নোটটা হচ্ছে সেটাকে যেটা আমাদের ক্রেডিট নোট, সে ক্রেডিট নোটের বাংলা কি? সে ক্রেডিট নোটের বাংলা হচ্ছে পাওনা চিঠা, বা যেটাকে আমরা বলতে পারি পাওনা লিপি। ওকে, আচ্ছা, তো এই যে ডেবিট নোট এবং ক্রেডিট নোট এগুলো কেন ইউজ করা হয়? এগুলো হচ্ছে মূলত ইউজ করা হয় কি জন্য? এগুলো মূলত ইউজ করা হয় ক্রয় ফেরত ইয়ার জন্য, ধারে পণ্য ফেরতের জন্য, ধারে পণ্য ফেরতের জন্য। তার মানে
ক্রয় ফেরতের সময় যে নোটটা প্রস্তুত করা হয়, ক্রয় ফেরতের সময় যে নোটটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ডেবিট নোট, তার মানে ক্রেতা এটা প্রস্তুত করে। আর বিক্রয় ফেরতের সময় যে নোটটা প্রস্তুত করা হয় এটাকে বলা হয় ক্রেডিট নোট। আসলে ডেবিট নোট বা ক্রেডিট নোট কেন বলা হচ্ছে, মানে ডেবিট নোট কেন বলা হচ্ছে বা ক্রেডিট নোট কেন বলা হচ্ছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যে এখানে ডেবিট নোট কেন বলা হয় বা এটাকে ক্রেডিট নোট কেন বলা হয়। আচ্ছা, এখানের মধ্যে আমাদের যখন ধারে পণ্য ক্রয়, তাহলে ধারে পণ্য ক্রয়ের জাবেদা কি? ধারে পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, আর প্রদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিট। ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিট। আর যখন ধারে পণ্য বিক্রয় করা হয়, তাহলে ধারে পণ্য বিক্রয় করা হলে সেটা জাবেদা কি? সেটা জাবেদা হচ্ছে দেনাদার ডেবিট, দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট। দেনাদার ডেবিট এবং বিক্রয় ক্রেডিট। হ্যাঁ, দেনাদার ডেবিট এবং বিক্রয় ক্রেডিট। এখন দেখো, যখন যখন আমাদের পণ্য ফেরত আসে, মানে যখন ক্রয় ফেরত হয়, যখন ক্রয় ফেরত হয় তখন এটা জাবেদা কি বলি আমরা? যখন ক্রয় ফেরত হয় তখন আমরা জাবেদা বলি তাহলে যখন ক্রয় ফেরত হয় তখন আমরা কি জাবেদা বলি? আমরা পাওনাদারকে ডেবিট করি আর ক্রয় ফেরতকে আমরা ক্রেডিট করি। আচ্ছা, এরপর হচ্ছে বিক্রয় ফেরত। যেটা আমাদের বিক্রয় ফেরত সেটা জাবেদা কি? সেটা জাবেদা হচ্ছে বিক্রয় ফেরতকে আমরা ডেবিট করি আর দেনাদারকে আমরা ক্রেডিট করি। খুব ভালো করে কথা খেয়াল করো। তাহলে আমরা বলেছিলাম যে আমরা বলেছি সেটা হচ্ছে ক্রয় ফেরতের সময় আমরা কি ইউজ করি? ক্রয় ফেরতের সময় আমরা ডেবিট নোট ইউজ করি। আর বিক্রয় ফেরতের সময় আমরা কি ইউজ করি? বিক্রয় ফেরতের সময় আমরা ক্রেডিট নোট ইউজ করি। তাহলে ক্রয় ফেরতের সময় আমরা ডেবিট নোট ইউজ করি আর বিক্রয় ফেরতের সময় আমরা ক্রেডিট নোট ইউজ করি। এটাকে ডেবিট নোট কেন বলা হচ্ছে এবং এটাকে ক্রেডিট নোট কেন বলা হচ্ছে? এখানে ডেবিট নোট বলা হচ্ছে আমি আমার পাওনাদারকে জানাচ্ছি যে আপনি আগে আমার জন্য ক্রেডিট ছিলেন, যেহেতু আমি আপনাকে পণ্য ফেরত দিচ্ছি ওই ফেরতকৃত মূল্য দ্বারা আমি আপনাকে ডেবিট করেছি, সেজন্য এটার নামটা হয় ডেবিট নোট। আর এটা ক্রেডিট নোট কেন হয়? এটা ক্রেডিট নোট হয় এই জন্য যখন আমরা ধারে পণ্য বিক্রি করি তখন দেনাদার কিন্তু কি থাকে? দেনাদার কিন্তু ডেবিট থাকে। কিন্তু পণ্য যখন সে ফেরত দেয় তখন আমি যখন পণ্যকে যখন রিসিভ করব তখন দেনাদারকে আমি কি করব? দেনাদারকে আমি ক্রেডিট করব। মূলত আমি দেনাদারকে উত্তর জানাই যে কি, হ্যাঁ আপনি আমাকে যে পণ্যগুলো ফেরত দিয়েছেন ওই পণ্যগুলো বাবদ আমি আপনাকে কি করেছি? ক্রেডিট করেছি। এই যে দেনাদারকে ক্রেডিট করেছি যে চিঠির মাধ্যমে জানাচ্ছি সেজন্য সেটাকে বলা হয় ক্রেডিট নোট। তার মানে আমি পাওনাদারকে ডেবিট করি বিদায় সেজন্য ডেবিট নোট লেখা হয়, আর আমি দেনাদারকে ক্রেডিট করি বিদায় সেজন্য নোট লেখা হয়, ক্রেডিট নোট লেখা হয়। ওকে, আমরা আমাদের জায়গায় আসি। এরপরে আচ্ছা, তাহলে আমরা ডেবিট নোট ক্রেডিট নোট বুঝতে পেরেছি। তাহলে ক্রয় ফেরতের সময় প্রস্তুত করা হয় কি? ডেবিট নোট, আর বিক্রয় ফেরতের সময় প্রস্তুত করা হয় ক্রেডিট নোট। আচ্ছা, এরপরে ডেবিট মেমো কি, ক্রেডিট মেমো কি, আমি এটা একটু পরে পড়াই। আগে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে খেয়াল করতে হবে। দেখি এই প্রশ্নের আনসার দাও তো। ডেবিট নোট পাওয়া যায়
ডেবিট নোট পাওয়া যায় কোন লেনদেনের ক্ষেত্রে? হ্যাঁ, দেখি আনসার দাও তো দেখি। ডেবিট নোট পাওয়া যায় কোন লেনদেনের ক্ষেত্রে? আনসার দাও। ওকে, যারা বলতেছো ধারে পণ্য ক্রয়, এটা তো টোটালি আউট অফ কনটেক্স। ধারে পণ্য ক্রয় এটা তো টোটালি আউট অফ কনটেক্স, কারণ আমরা ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো তো আমরা ফেরতের ক্ষেত্রে হয়। এখানে মূলত বিষয়টা হচ্ছে এটা, সেটা হচ্ছে এই দুইটা থেকে কোনটা হবে, সেটাই হচ্ছে আমাদের কথা, যে এই দুইটা থেকে কোনটা হবে। ওকে, আর ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, এগুলোর জন্য তো নোট না, এগুলোর জন্য হচ্ছে চালান বা ইনভয়েস। ওকে, চালান বা ইনভয়েস। মূলত এটা কি ক্রয় ফেরত হবে না বিক্রয় ফেরত হবে, সেটা হচ্ছে এখানে কথা। এখানে ডেবিট নোট পাওয়া যায় কোন লেনদেনের ক্ষেত্রে? এখানে সঠিক উত্তর দিয়েছে কারা কারা আমি একটু বলি। সঠিক উত্তর দিয়েছে সুরাইয়া ইসলাম, সঠিক উত্তর দিয়েছো তুমি। এরপরে হচ্ছে সঠিক উত্তর দিয়েছে মোহাম্মদ আরাফাত। এই দুইজন ছাড়া, সুরাইয়া ইসলাম এবং মোহাম্মদ আরাফাত, এই দুইজন ছাড়া সবাই ট্যালেন্ট পুলে ফেল করেছো। ওকে, সবাই তো ট্যালেন্ট পুলে পাস করে, আর যারা যারা ক্রয় ফেরত বলেছো তারা ট্যালেন্ট পুলে ফেল করছো। হ্যাঁ, আচ্ছা, তার মানুষের ট্যালেন্ট পুলে বৃত্তি পাই, আর তোমরা ট্যালেন্ট পুলে কি করলা? ফেল করলা। সবাই কি আনসার দিয়ে দিয়েছে? ক্রয় ফেরত আনসার দিয়ে দিছো। আসলে এটা তোমাদের দোষ না, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নটা করেছিল। রাজশাহী ইউনিভার্সিটি এই প্রশ্নটা করেছিল এবং গণহারে সবাই ভুল করছে ওই প্রশ্নটা। কারণ সবার মাথায় একটা জিনিস কি থাকে জানো? সবার মাথায় একটা জিনিস থাকে এটা, যে ক্রয় ফেরতের সময় ডেবিট নোট, বিক্রয় ফেরতের সময় ক্রেডিট নোট, ক্রয় ফেরতের সময় ডেবিট নোট, বিক্রয় ফেরতের সময় ক্রেডিট নোট, বসে বসে মুখস্থ করতে থাকে। ওই যে গরুর 4টা পা আছে, বসে মুখস্থ করছে গরুর 4টা পা আছে, গরুর 4টা পা আছে, গরুর 4টা পা আছে। এরপরে যখন সেটা মানুষ দিয়ে প্রশ্ন করছে তখন রিপ্লেস কি করে দিয়েছে? মানুষেরও 4টা পা আছে এরভাবে করে রিপ্লেস করে দিয়েছিল। এটা একটা গল্প ছিল আর কি। ঠিক তদ্রুপ এখানে আসলে তোমাদের মাথায় ঢুকছে কি, ক্রয় ফেরতের সময় ডেবিট নোট, বিক্রয় ফেরতের সময় ক্রেডিট নোট, দুনিয়া দাদা আর কোনো কথাবার্তা নাই, এটাই মাথায় রাখবো আমরা। সো বিষয়টা কিন্তু এরকম না, প্রশ্নটা বোঝার চেষ্টা করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে প্রশ্নটা করি নাই এরকম ডেবিট নোট প্রস্তুত করা হয় কোন লেনদেনের ক্ষেত্রে, আমি কিন্তু প্রশ্ন এটা করি নাই। আমি তোমাদেরকে প্রশ্ন করেছি ডেবিট নোট পাওয়া যায় কোন ফেরতের, কোন লেনদেনের ক্ষেত্রে, প্রশ্নটা ছিল এটাই। হ্যাঁ, আর যারা এই দুইটার বাইরে উত্তর দিচ্ছে তারা তো তোর দুনিয়াদারিতে নাই, তারা অন্য জায়গায় আছো। হ্যাঁ, ওকে, তাহলে এবার আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো যে আমি তোমার কাছে ঘড়ি বিক্রি করেছি, দেখা যাচ্ছে এই ঘড়িটা নষ্ট পড়ে গেছে, তো তুমি এই ঘড়িটা আমাকে ফেরত দিচ্ছ। ভালো করে কথা খেয়াল করবা, আমি এই জিনিসটা তোমার কাছে বিক্রি করেছিলাম, তুমি এটা আমার কাছ থেকে কিনেছো, বাট কয়েকটা কিনেছো, এটা নষ্ট পড়ে গিয়েছে, তুমি সেটা আমাকে ফেরত দিচ্ছ। সো তোমার জন্য সেটা কি হবে? ক্রয় ফেরত। আর আমার জন্য সেটা কি হবে? বিক্রয় ফেরত। কারণ তুমি ক্রেতা, আমি বিক্রেতা, তোমার জন্য ক্রয় ফেরত, আমার জন্য কি? বিক্রয় ফেরত। তাহলে দেখো, তাহলে ক্রয় ফেরতের সময় একজন ক্রেতা প্রস্তুত করবে, কি প্রস্তুত করবে? তুমি যে আমাকে ঘড়িটা ফেরত দিচ্ছ, নিশ্চয় শুধুমাত্র প্রোডাক্টটা ফেরত দিবা না,
তুমি নিশ্চয় কি করবা, তুমি এই ঘড়ির সাথে আমাকে একটা কাগজও লিখে দিবে, একটা চিঠি লিখবা আমার কাছে যে শ্রদ্ধেয় ওমর ফারুক স্যার, আপনি আমাকে যে 5-6টা ঘড়ি বিক্রি করেছেন তার মধ্যে একটা ঘড়ি তো নষ্ট পড়ে গেছে, আমি এটা আপনাকে ফেরত দিচ্ছি। তো আমাকে চিঠি লিখবা না, তুমি আমাকে যে চিঠিটা লিখবা সেই চিঠিকে কি বলা হবে, সেই চিঠিকে বলা হবে ডেবিট নোট। ওকে, সেটা সেটা বলা হবে ডেবিট নোট। তাহলে ডেবিট নোটটা কে প্রস্তুত করছে, তুমি প্রস্তুত করেছো, ক্রেতা প্রস্তুত করেছে, তো ক্রেতা সেটা দিবে, ঠিক কি না, তুমি দিবা। তো তুমি যদি দাও তা আমি পাবো না লেটারটা, তুমি আমাকে যখন পণ্য ফেরত দিচ্ছ সাথে যে চিঠিটা দিচ্ছ, তো তুমি দিয়েছো, তুমি প্রস্তুত করেছো, তুমি দিয়েছো, আর আমি সেটা পাচ্ছি। তো তোমার জন্য ক্রয় ফেরত, আর আমার জন্য কি হবে, আমার জন্য সেটা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে আমার জন্য সেটা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরতের সময় একজন বিক্রেতা, বিক্রয় ফেরতের সময় একজন বিক্রেতা প্রস্তুত পাবে, বিক্রয় ফেরতের সময় একজন বিক্রেতা, তুমি ডেবিট নোট দিয়েছ আর আমি ডেবিট নোটটা পাবো, তাহলে একজন বিক্রেতা পাবে, কি পাবে, একজন বিক্রেতা ডেবিট নোট পাবে। এটা বুঝতে পারছো আশা করি। তুমি প্রস্তুত করছো, তুমি দিচ্ছ, তুমি লেটারটা দিচ্ছ আর আমি লেটারটা পাইছি। এবার আমি লেটারটা পেয়ে আমি ঘড়িটা চেক করবো আসলে কি ঘড়িটা নষ্ট কিনা, দেখা যাচ্ছে হ্যাঁ ঘড়িটা আসলেই নষ্ট। তার মানে তুমি যে আমাকে ভ্যালিড রিজনে তুমি আমাকে করেছো, ভ্যালিড রিজনে তুমি আমাকে সেটা প্রোডাক্টটা দিয়েছো। সো আমি তোমাকে একটা উত্তর লিখবো, হ্যাঁ তুমি আমাকে যে প্রোডাক্টটা দিয়েছো আসলে সেটা নষ্ট, আমি দুঃখিত। আমি তোমাকে এই যে দুঃখিত বলে বা ব্যবসার ভাষা বলে তোমাকে আমি একটা পত্র লিখবো। সো তোমাকে আমি যে পত্রটা লিখবো, আমি একটা লেটার প্রস্তুত করব তোমার উত্তরে, সেটা প্রস্তুত করবে কি প্রস্তুত করবে, ক্রেডিট নোট প্রস্তুত করবে। আমি ক্রেডিট নোট প্রস্তুত করব, সে ক্রেডিট নোটটা আমি কাকে দিব, তোমাকে দিব, তার মানে তুমি পাবে। এখন যদি প্রশ্ন করা হয় ডেবিট নোট প্রস্তুত করা হয় কোন লেনদেনের ক্ষেত্রে, আনসার হচ্ছে ক্রয় ফেরত। ডেবিট নোট পাওয়া যায় কোন লেনদেনের ক্ষেত্রে, আনসার হচ্ছে বিক্রয় ফেরত। ক্রেডিট নোট প্রস্তুত করা হয় কোন লেনদেনের ক্ষেত্রে, বিক্রয় ফেরত। আর ক্রেডিট নোট পাওয়া যায় কোন লেনদেনের ক্ষেত্রে, ক্রয় ফেরত। তাহলে খুবই সূক্ষ্ম বিষয়, এই জিনিসটা ভুল করা যাবে না। ওকে, ভুল করা যাবে না। এবং পরীক্ষা এগুলা খেয়াল করতে হয়। আমি একটা প্রশ্ন দেখাই তাহলে বুঝতে পারবা যে আসলে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুব কেয়ারফুলি কেন দাগাইতে হয় সেটা একটু খেয়াল করতে হবে। এই প্রশ্নটা দেখো, প্রস্তুত করার জায়গায় পাবে, এটা অনেকে খেয়াল করে নাই, অনেকে খেয়াল না করে গণহার সবাই ভুল করেছিল। সো এরকম আরও কিছু প্রশ্ন আছে, আমি একটু দেখাইলে বুঝতে পারবে যে অনেক কেয়ারফুলি আমাদেরকে পড়ালেখা করতে হবে, ভালো করে বুঝে বুঝে পড়ালেখা করতে হবে। যেমন দেখো, আমি যদি আর কয়েকটা প্রশ্ন যদি দেখাই, যদি বলা হয়, আমি একটু অন্য টপিকে যাচ্ছি, অন্য সাবজেক্ট থেকে সেটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা। যেমন মনে করো আমাদেরকে যদি বলা হয় যে প্রত্যয়পত্র থেকে যদি প্রশ্ন করে, হ্যাঁ প্রত্যয়পত্র থেকে যদি প্রশ্ন করে, তো প্রত্যয়পত্র সেটা ইংরেজি কি, সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট, সংক্ষেপে যেটাকে বলা হয় এলসি, হ্যাঁ। তো প্রত্যয়পত্রটা কি, প্রত্যয়পত্র হচ্ছে এই যে আমরা ইন্টারন্যাশনাল যে বিজনেসগুলো করি, আন্তর্জাতিক যে বাণিজ্যগুলো করি, এই আন্তর্জাতিক বাণিজ্যের সময় ব্যাংক কি করে, ব্যাংক গ্যারান্টি দেয় আমার পক্ষ হয়ে। ধরো আমার নাম হচ্ছে মোহাম্মদ উমর ফারুক, আমি মোহাম্মদ উমর ফারুককে, তো আমি যদি সৌদি আরব থেকে যদি খেজুর আমদানি করতে যাই, তাহলে আমি উমর ফারুককে তো সৌদি আরবের ওই ব্যবসায়ী হয়তো চিনতেছে না বা আমাকে সে ট্রাস্ট করবে না, কিন্তু আমার পক্ষ হয়ে যখন ইসলামী ব্যাংক ওনাকে যখন গ্যারান্টি দিবে, তখন উনি আমাকে প্রোডাক্ট পাঠাবে, হ্যাঁ। তাহলে এখানে বিষয়গুলো এরকমই দাঁড়ায়, আমি যখন প্রোডাক্ট পাবো তখন আমি ব্যাংককে কনফার্ম করবো, ব্যাংক পেমেন্টটা করে দিবে। তাহলে মাঝখানে আমার ব্যাংকটা কি করবে, ব্যাংকটা আমার পক্ষ হয়ে ওই যিনি বিক্রি করবেন, বিক্রেতা, সৌদি আরবের যিনি খেজুর বিক্রেতা, ওনাকে নিশ্চয়তা দিবে যে হ্যাঁ আমি নিশ্চয়তা দিচ্ছি এই পেমেন্টটা আপনি পাবেন। ভালো করে কথা খেয়াল করো। তাহলে আমার মাঝে এবং ওই সৌদি আরবের এই বিক্রেতা, খেজুর বিক্রেতার মাঝে এখানে নেগোসিয়েশন কে করছে, একটা ব্যাংক করছে। তো মূলত কোন পত্রের মাধ্যমে সেটা গ্যারান্টি দেওয়া হয়, এই পত্রের মাধ্যমে ইন্টারন্যাশনাল বিজনেসে সেটা গ্যারান্টি দেওয়া হয়। সো প্রত্যয়পত্র কি, প্রত্যয়পত্র হচ্ছে যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে মূল্য পরিশোধের যে নিশ্চয়তা প্রদান করে, তাকেই বলা হয় প্রত্যয়পত্র। আমি আবারও বলি, যে পত্রের মাধ্যমে
ব্যাং আমদানিকারকের পক্ষে, রপ্তানিকারকের অনুকূলে মূল্য পরিশোধের যে নিশ্চয়তা প্রদান করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্রত্যয়পত্র। এবার আমরা জিনিসটা একটু খেয়াল করি। যদি এখান থেকে প্রশ্ন হয়েছে এভাবে, কি কি প্রশ্ন হয়েছে আমি দেখি। একবার একটা ইয়ার কোশ্চেন এসেছিল এরকম, বেশ কয়েকবার এসেছিল। সেটা হচ্ছে প্রত্যয়পত্র কে ইস্যু করে? প্রত্যয়পত্র কে ইস্যু করে? আচ্ছা, দেখি আমাকে আনসার দিবা। হ্যাঁ, প্রত্যয়পত্র কে ইস্যু করে আমাকে আনসার দিবা। বলো, প্রত্যয়পত্র কে ইস্যু করে? দেখি আমাকে আনসার দাও তো। অর্ণব, তারপর হচ্ছে নাইম, উম্মে আবিহা মাইশা, ছাবেদ খান, ফারিহা, সাফায়েত, আনিকা, নাসনিন, আফরি তালুকদার, তাসনিয়া, হেলালুদ্দিন, মুমতাহিনা, ইখর, অঞ্জলি রহমান, সাফা জাইফা, উৎস, জুহাইরা, সবাই সঠিক উত্তর দিয়েছ। ধন্যবাদ সবাইকে। যারা যারা ডি আনসার দিয়েছো সবাইকে ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিয়েছো। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা ইউনিভার্সিটিতে মোস্ট প্রবাবলি সেটা রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্নটা একটু মডিফাই করে দিয়েছে, কয়েক বছর বাদে এই প্রশ্নটা মডিফাই করে দিয়েছে। প্রশ্নটা কীভাবে করেছে? কে প্রত্যয়পত্র ইস্যু করে। এরপর এখানে বলো এখন কোনটা আনসার হবে? এখন কোনটা আনসার হবে? এখন কোনটা আনসার হবে? এস জে মিডাস এখানে হচ্ছে আনসার দিয়েছে সঠিক অর্ণব দেওয়ানজি, মাহিমান্বিতা সাজ, এরপরে হচ্ছে আনিকা তাসনিম, সাইদা মাসনুন, আমরিন জিয়ান, আফরি তালুকদার, তারপরে হচ্ছে মিতু, ইমতু, সাইমা, উম্মে আবিহা, নাইমা, ফারিহা, সাফায়েত, আফিফা, আফরোজা, সাইফা, তারপর হচ্ছে সুরাইয়া, রাহি, সুরাইয়া তো সঠিক উত্তর দেয় নাই, রাহি, ফাহমিদ কাউসার, আতিক আশরাফ, ইসরাত জাহান, সাফা জাইফা, নাসনিন নূর, দীপসেন, রাসু সবাই সঠিক উত্তর দিয়েছ। সেটা হচ্ছে উত্তর হবে বাণিজ্যিক ব্যাংক। তার মানে দুই ধরনের মেন ব্যাংক আছে, একটা বাণিজ্যিক ব্যাংক, একটা কেন্দ্রীয় ব্যাংক। তখন সে একটা আমার আনসার কি হবে? বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, তার 2-1 বছর বাদে চট্টগ্রাম ইউনিভার্সিটি ছিল তখন, চট্টগ্রাম ইউনিভার্সিটি তখন এখান থেকে প্রশ্ন হইতো। চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বন্ধ করে দিয়েছে বিগত 2 বছর ধরে। তার আগে কিন্তু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থেকে 70 নম্বরের পরীক্ষা হইতো, 100-এর মধ্যে 70 ছিল অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থেকে। তো তার 2-1 বছর বাদে চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রশ্ন করেছিল
বলো এখন কি অ্যান্সার হবে? এখন কি অ্যান্সার হবে? ধন্যবাদ সুনাইয়ানা, মোহাম্মদ ফাহাদ, অর্ণব, মোহাম্মদ সৈকত, জান্নাতুল ইখরা, আনিকা তাহমিনা, মাহিদ, মিতু আক্তার, তারপর হচ্ছে আনিকা তাসনিম, উম্মে আবিহা, মির্জা, তারপর হচ্ছে মোহাম্মদ শাহেদ, ফারিহা তারান্নুম, জুহাইরা ফারিহা, হেলাল উদ্দিন, নাইম, জানাতুল নাইম, আতিক, সবাই সঠিক উত্তর দিয়েছ। যারা কয়েকজন বাণিজ্যিক ব্যাংক দিয়েছ, দুঃখিত তোমাদের উত্তরটা নেওয়া যাচ্ছে না। আসলে এটা বুঝতে হবে, আমার পক্ষ হয়ে যদি বাংলাদেশি ইসলামী ব্যাংক যদি গ্যারান্টি দেয়, তাহলে ওদিক দিয়ে রপ্তানি কারকের এখানেও তো একটা ব্যাংক আছে, মূলত ব্যাংক টু ব্যাংক কানেকশন হয়। তাহলে আমার দিকে যেরকম আমদানি কারকের ব্যাংক আছে, রপ্তানি কারকের সেরকম একটা ব্যাংক আছে, ওইখানে ওই দেশে একটা ব্যাংক আছে। সো ব্যাংক টু ব্যাংক কানেকশন হবে। তাহলে বাংলাদেশের যে ইসলামী ব্যাংক সে তো গ্যারান্টি দিচ্ছে, তাহলে বাণিজ্যিক ব্যাংক কিন্তু আবার এখানে দুই প্রকার। একটা হচ্ছে আমার 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 যেটা, সেটাও একটা বাণিজ্যিক ব্যাংক, রপ্তানি কারকের যেটা আছে সেটাও একটা বাণিজ্যিক ব্যাংক। তো এখানে জিনিসটা স্পেসিফিক করে দিতে হবে আসলে প্রত্যয়পত্রটা কে ইস্যু করে। এটাকে বাণিজ্যিক ব্যাংকও আনসার হয়, আমদানি করে ব্যাংকও আনসার হয়। কিন্তু এক্ষেত্রে আমি বলবো বাণিজ্যিক ব্যাংক তো এটাও হইতে পারে, এটাও হইতে পারে। সেজন্য যেটা স্পেসিফিক সেটাকে উত্তর দিতে হবে। তো যেটা স্পেসিফিক সেটা কি? আমদানি করকের ব্যাংক। সেজন্য আমাকে কি আনসার দিতে হবে? আমদানি করকের ব্যাংক আমাকে আনসার দিতে হবে। তাহলে আমার আনসার হবে এটা। তার কয়েক বছর বাদে রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন করেছিল প্রত্যয়পত্র কে খুলে, কে ইস্যু করে না, প্রত্যয়পত্র কে খুলে, প্রত্যয়পত্র কে খুলে। প্রত্যয়পত্র কে খুলে? এখন কি আনসার হবে? ধন্যবাদ সাইমা, তারপর হচ্ছে জান্নাতুল ইখরা, আরটা হচ্ছে মিউ মিউ। আচ্ছা এটা কি মিউ মিউই? আচ্ছা মিউ মিউই। তারপর হচ্ছে মমিতা হুসাইন, আনিকা, প্রিয়ন্তী, মোহাম্মদ শাহেদ, মাহি, ফারিহা, ফাহমিদ কাউসার, মাহি, মানিতা সাজ, আনিকা, উৎসব, ইমন মল্লিক, সুমিদত্ত, আতিক, ফাহাদ, ফায়ান হক, সবাইকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এখানে যখন বলা হবে কে খুলে, আসলে প্রত্যয়পত্র কে খুলে, এটার আনসার হচ্ছে আমদানিকারক খুলে। ইস্যু করে ব্যাংক, কিন্তু খুলে কে? আমদানিকারক। তো দেখো একটা প্রশ্ন ভেরিফাই করে করে কিভাবে আসলো। সো আমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, যে কোনো ধরনের প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা আনসার করতে পারবো। আচ্ছা, সো আমরা তারপরে যাই। তাহলে আমরা এরপরে আমরা এই জায়গায় যাব, সেটা হচ্ছে একটা হচ্ছে ডেবিট মেমো, আরেকটা হচ্ছে ক্রেডিট মেমো। তাহলে আমরা এরপরে আসলাম কিসে? এরপরে আসলাম ডেবিট মেমো, আরটা হচ্ছে ক্রেডিট মেমো। এখানে আসলে মেমো মানে কি বোঝাচ্ছে? মেমো মানে বোঝাচ্ছে মেমোরেন্ডাম। মেমো মানে কি? মেমো মানে হচ্ছে মেমোরেন্ডাম। ডেবিট মেমো, একটা হচ্ছে ক্রেডিট মেমো। আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা মূলত ব্যাংক সমন্বয় বিবরণীতে এই জিনিসটা লাগে। তো তার আগে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। আমাদের যখন ব্যাংকে যখন টাকা বৃদ্ধি পায়,
ব্যাংকে যখন টাকা যখন বৃদ্ধি পায় তখন একটা হচ্ছে নগদান বই, আরটা হচ্ছে ব্যাংক বিবরণী বা যেটাকে আমরা বলতে পারি পাস বই। আগে পাস বই বলা হইতো, বর্তমানে সেটাকে বলা হয় ব্যাংক বিবরণী। ব্যাংক বিবরণী। তো যখন ব্যাংকে যখন টাকা বৃদ্ধি পায় তখন সেটা নগদান বইতে কি করা হয়? নগদান বইতে সেটা ডেবিট করা হয়। আর পাস বইতে সেটা কি করা হয়? পাস বইতে সেটা ক্রেডিট করা হয়। তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি বা ব্যাংকে টাকা ব্যাংক জমা যদি থাকে আর কি, ব্যাংক জমা, তাহলে ব্যাংক জমা থাকলে নগদান বই সেটা আমরা ডেবিট করি, পাস বই বা ব্যাংক বিবরণীতে সেটা ক্রেডিট করা হয়। আর যখন ব্যাংক জমাতিরিক্ত হয়, যখন ব্যাংক জমাতিরিক্ত হয় বা আমাদের ব্যাংক জমা যখন হ্রাস পায় তখন আমরা নগদান বইয়ের কোন দিকে লিখি? নগদান বইয়ের লিখি ক্রেডিটে, আর পাস বইয়ের কোন দিকে লিখি? পাস বই লিখে আমরা ডেবিটে। এটার লজিকটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো ব্যাংকে যখন টাকা জমা থাকে, ব্যাংকে যখন টাকা জমা থাকে তখন সেটা আমার জন্য সম্পদ। আমার জন্য সম্পদ বিদায় আমি সেটাকে ডেবিট করব, ব্যাংকের জন্য সেটা দায় বিদায় ব্যাংক সেটাকে ক্রেডিট করবে। আবার আমি যদি ব্যাংক থেকে জমাতিরিক্ত যদি তুলে ফেলি, আমি যদি যা জমা আছে তার চেয়ে যদি বেশি যদি তুলে ফেলি, তাহলে সেটা আমার জন্য, সেটা আমি একটা লোন নিয়েছি, তাহলে সেটা আমার জন্য কি? সেটা আমার জন্য হচ্ছে দায়। আমার যেহেতু দায় সেটা আমি ক্রেডিট করব, ব্যাংক আমাকে লোন দিয়েছে তাহলে ব্যাংক সেটাকে কি করবে? ডেবিট করবে। খুব সিম্পল কথা। আমি যদি ব্যাংকে যদি টাকা জমা রাখি আমার জন্য সেটা হচ্ছে সম্পদ, আমি সেটাকে ডেবিট করব। ব্যাংক আমার টাকাটা জমা রাখছে, ব্যাংকের জন্য সেটা হচ্ছে দায়, ব্যাংক সেটাকে ক্রেডিট করবে। কিন্তু আমি যখন ব্যাংক থেকে লোন নিব, জমাতিরিক্ত মানে যা আছে তার চেয়ে বেশি তুলে ফেলা, আমি যখন ব্যাংক থেকে লোন নিব তখন সেটা আমার জন্য দায়, আমি সেটাকে ক্রেডিট করব, ব্যাংক সেটাকে ডেবিট করবে। বুঝতে পারছো? এবার আমরা একটা জিনিস আসি, আমার যখন ব্যাংকে যখন টাকা বৃদ্ধি পাবে তার মানে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমার সম্পদ যদি বৃদ্ধি পায় আমি সেটাকে ডেবিট করব, ব্যাংকের দায় বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যাংক সেটাকে কি করবে? ক্রেডিট করবে। আর আমার যদি ব্যাংক জমা যদি হ্রাস পায়, আমার যদি ব্যাংক জমা যদি হ্রাস পায় তাহলে আমার সম্পদ হ্রাস পাচ্ছে। সম্পদ যদি হ্রাস পায় আমি ক্রেডিট করব, ব্যাংকের দায় হ্রাস পাচ্ছে সেজন্য ব্যাংক কি করবে? ডেবিট করবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। এবার এখানে প্রশ্নটা কি ছিল? এখানে প্রশ্নটা ছিল ডেবিট মেমো, ক্রেডিট মেমো। দেখো এখানে প্রশ্নটা কি ছিল? এখানে প্রশ্নটা ছিল ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো। তো এখানে মূলত ডেবিট মেমো আর হচ্ছে ক্রেডিট মেমো। তো এখানে ডেবিট মেমো, ডেবিটটা কে করে? ডেবিটটা করে ব্যাংক। ক্রেডিট মেমো, ক্রেডিটটা কে করে? ক্রেডিটটা করে ব্যাংক। তাহলে এখানে ডেবিট যেটা সেটা করে ব্যাংক, ক্রেডিট যেটা সেটা করে ব্যাংক। ডেবিট মেমোতে ডেবিটটা কে করে? ব্যাংক। ক্রেডিট মেমোতে ক্রেডিটটা কে করে? ব্যাংক। এবার বোঝার চেষ্টা করো, ব্যাংক যখন ডেবিট করবে তাহলে আমার অ্যাকাউন্টে কি হবে? হ্রাস পাবে। আর ব্যাংক যখন ক্রেডিট করবে তাহলে আমার অ্যাকাউন্টটা কি হবে? বৃদ্ধি পাবে। খুব সিম্পল কথা। ব্যাংক যখন আমি ডেবিট করলে কিন্তু বাড়ে, কিন্তু আমার উল্টা হচ্ছে ব্যাংক। আমি ডেবিট করলে বাড়ে কিন্তু ব্যাংক ডেবিট করলে আমার অ্যাকাউন্ট কমে। আমি ক্রেডিট করলে কমে কিন্তু ব্যাংক ক্রেডিট করলে বাড়ে। তাহলে আমার উল্টা, নগদামের উল্টা হচ্ছে কে? পাস বই বা ব্যাংক বিবরণী। সো ডেবিট মেমোতে ডেবিটটা কে করে? ব্যাংক। ক্রেডিট মেমোতে ক্রেডিটটা কে করে? ব্যাংক। সো এখন বোঝার চেষ্টা করো, ব্যাংক যখন ডেবিট করবে, ব্যাংক যখন ডেবিট করবে তখন অ্যাকাউন্ট কি হবে? হ্রাস পাবে। আর ব্যাংক যখন ক্রেডিট করবে তখন আমার অ্যাকাউন্ট কি হবে? বৃদ্ধি পাবে। ব্যাংক যখন ক্রেডিট আমার বৃদ্ধি পাবে। এমন কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো আমি জানি না। এমন কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো আমি জানি না। আমার অ্যাকাউন্ট বৃদ্ধি হয়েছে, আমার অ্যাকাউন্ট হ্রাস পাইছে, বাট আমি জানি না। সো ব্যাংক আমাকে একটা লেটারের মাধ্যমে জানাবে। যে লেটারের মাধ্যমে জানাবে সে লেটারকে বলা হয় মেমোরেন্ডাম। তার মানে মেমোরেন্ডাম জিনিসটা কি? মেমোরেন্ডাম জিনিসটা হচ্ছে লেটার। এই লেটার কে দে? ব্যাংক দে। কাকে দে? তার ক্লায়েন্টকে দে। কেন? তার ক্লায়েন্টকে জানায় যে আপনার অ্যাকাউন্ট বাড়ছে, আপনার অ্যাকাউন্ট কমছে। যদিও বর্তমানে SMS চলে আসছে, আগে তো সবার হাতে হাতে মোবাইল ছিল না, সেজন্য আগে কি হইতো? ব্যাংক থেকে চিঠি আসতো, ওই চিঠি হচ্ছে মেমোরেন্ডাম। তাহলে বর্তমানে ব্যাংক থেকে SMS দেওয়া হয়। ডিয়ার কাস্টমার, your account has been credited for interest
টাকা 5,000, ডিয়ার কাস্টমার ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড বাই টাকা 100। তার মানে এই যে এসএমএসগুলো আসে এগুলো কিন্তু আগের সে লেটার বা আগের যে পত্র সেটারই কিন্তু আধুনিক ভার্সন। ইমেল আসে, লেটার এসএমএস আসে, এগুলোই হচ্ছে মেমোরেন্ডাম। সো মেমোরেন্ডাম বলতে আমরা এবার বুঝবো এমন কিছু লেনদেন আছে যেগুলো আমি জানি না, আমার অ্যাকাউন্ট বাড়ছে, আমার অ্যাকাউন্ট কমছে, ব্যাংক আমাকে ইনফর্ম করার জন্য যে লেটার লিখবে সেটাকেই বলা হয় মেমোরেন্ডাম। কথা ক্লিয়ার? তাহলে এমন কিছু লেনদেন যেগুলো আমি জানি না, ব্যাংক আমাকে জানানোর জন্য লেটার লিখবে, সেটাকে কি বলা হয়? মেমোরেন্ডাম। তাহলে এমন কিছু লেনদেন আছে যেগুলো আমার অ্যাকাউন্ট কমছে, এমন কিছু লেনদেন আছে যেগুলো আমার অ্যাকাউন্ট বাড়ছে। সো যে লেনদেনগুলো আমার অ্যাকাউন্ট বাড়ছে আমি জানি না, আমাকে জানাবে, সেটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। যে লেনদেনগুলো আমার অ্যাকাউন্টকে কমাই দিছে আমি জানি না, আমাকে জানাবে, সেটাকে বলা হবে ডেবিট মেমোরেন্ডাম। ফর এক্সাম্পল, একজন দেনাদার যদি সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা জমা দেয় তাহলে আমার অ্যাকাউন্ট বাড়ছে। ব্যাংক যদি আমাকে সুদ দেয় তাহলে আমার অ্যাকাউন্ট বাড়ছে। তাহলে ব্যাংক আমাকে যে লেটার লিখবে সেই লেটারকে বলা হবে ক্রেডিট মেমোরেন্ডাম। আর যদি ব্যাংক চার্জ বাবদ আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে ফেলে তাহলে আমার অ্যাকাউন্ট কমছে, তাহলে ব্যাংক আমাকে যে মেমোরেন্ডাম দিবে সেটাকে আমরা বলবো ডেবিট মেমোরেন্ডাম। আশা করি বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এতটুকুই। আমরা নেক্সট আবারও অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে আসব, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নিয়ে আসব। আর এখানে হচ্ছে আচ্ছা, কার কি কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু উপরে চলে গেছে তো অনেকগুলো কমেন্টের মধ্যে, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু কপি পেস্ট করে আবার দাও বা আবার একটু লিখে দাও। ওয়ালাইকুম আসসালাম আতিক আশরাফ। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু বলতে পারো, আমি কোয়েশ্চেন আনসারগুলো দিব। লাস্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ বলেন। জি অবশ্যই বলেন। আরও 10-15 দিন 12-15 দিন মানে এটা বুঝি নাই, এটা কি? মেন ক্লাস শুরু হয়ে যাবে এখন। বেসিক ক্লাস এই তো কিছুদিন বাদে আবার চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে না। এখন আমরা প্রত্যেকটা ক্লাসে একটা ফাউন্ডেশন ক্লাস দিব, কারণ না এটা টোটাল কীভাবে প্রশ্ন হয়, কী হবে কী না হবে, এগুলো প্রত্যেকটা একটা ফাউন্ডেশন ক্লাস হবে। এরপর আগামী 5-7 দিন পর থেকে কিন্তু ফাউন্ডেশন ক্লাসগুলো তো লাগবে তোমাদের। এগুলো কাদের জন্য দিচ্ছি? তোমাদের জন্য দিচ্ছি, তোমাদের সবারই লাগবে। সো ফাউন্ডেশন ক্লাসের পর এরপর লেকচার 1 মানে চ্যাপ্টার 1-2 এভাবে করে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তাহলে তো কিন্তু 10-15 দিন লাগতেছে না। তো আমাদের যদি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হয় তাহলে তার 1 সপ্তাহের মধ্যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সেকেন্ড টাইমে যেটা 5 মার্কস, ওটা তো 3 মার্কস, লাস্ট ইয়ার তো 3 মার্কস করে দিয়েছে। ধন্যবাদ মোহাম্মদ নাইম, বাস থেকে লাইভ ক্লাস করতেছ, ভেরি গুড। এই যে আগ্রহ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার, এটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, আমাদের অফলাইন বেছে এখনও ভর্তি চলমান আছে, ইনশাল্লাহ ভর্তি হওয়া যাবে। ক্লাসটা পরে তুমি দেখে ফেলবা, অসুবিধা নাই, এটা তো ক্লাস থাকবে। তুমি যেহেতু কারেন্টের জন্য দেখতে পারো না, পরে ক্লাসগুলো দেখতে পারবে। স্যার বাকি বইগুলো আসছে? হ্যাঁ, বাকি বইগুলো আসলে আমরা আমাদের অনলাইন ব্যাচকে সেগুলো আমরা দিয়ে দিব। পাবলিক ইউনিভার্সিটিতে ন্যাশনাল অ্যাডমিশনটা একটু জানান। হ্যাঁ, আমরা যে তোমাদেরকে পাবলিক ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়াচ্ছি, এই প্রিপারেশন দিয়ে ইনশাল্লাহ ন্যাশনালের মধ্যে র্যাঙ্ক করবা। ওকে, সো ন্যাশনালের জন্য আলাদা কোনো প্রিপারেশন নিতে হবে না, তুমি পাবলিকের জন্যই প্রিপারেশন নিবা, অটোমেটিক ন্যাশনালের প্রিপারেশন হয়ে যাবে। যদি কেউ অফলাইনে ক্লাস মিস করে, ফারিহা, কেউ যদি অফলাইনে ক্লাস মিস করে, তাহলে যদি বাই চান্স এক্সট্রিম কোনো কারণে যদি মিস করে, আমরা ওয়েবসাইটে সেগুলো রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, ইনশাল্লাহ সেগুলো রেকর্ডেড ক্লাস করে ফেলতে পারবা। আর ইংলিশে অনলাইন ক্লাসগুলো, হ্যাঁ আমরা একটা শিডিউল দিয়ে দিব, সেই শিডিউল অনুযায়ী প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ পেয়ে যাবা।
সিইউতে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে? হ্যাঁ, সিইউতে ক্যালকুলেটর ইউজ করা যাবে। সিইউ ছাড়া আর কোনো জায়গায় ক্যালকুলেটর ইউজ করা যাবে না। আর সিইউর ব্যাপারে জানতে চেয়েছো, আমি বলেছি শুরুতে, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভার্সিটির একটা একটা রেকর্ড ক্লাস করে ইনশাল্লাহ তোমাদেরকে আমরা দিয়ে দিব। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।